আমরা আজ ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট শুরু করব, যাকে সংক্ষেপে বলে বিআরএস। তো বিআরএস শুরু করার প্রথমে আমরা বিআরএস সম্পর্কে একটু জেনে নেব। তো বিআরএস কাকে বলে বা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট কাকে বলে? তো প্রথমেই আমরা সংজ্ঞার দিকে একটু খেয়াল করব যে বিআরএস কাকে বলে। তো আমাদের স্ক্রিনে যেটা দেখাচ্ছে বলছে কোনো প্রতিষ্ঠানের কোনো নির্দিষ্ট তারিখের ব্যাংকের পাসবইয়ের জের ও নগদান বইয়ের ব্যাংক জের পরস্পর না মিললে যে বিবরণীর সাহায্যে ওই দুটি বইয়ের জেরের পার্থক্যের কারণগুলো দেখিয়ে তাদের মিলিকরণ করা হয় তাকে ব্যাংক মিলিকরণ বিবরণী বা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট বা বিআরএস বলে। তো এই সংজ্ঞা থেকে আমাদেরকে যেটা একটু বিশ্লেষণ করতে হবে সেটা হলো, বলছে কোনো প্রতিষ্ঠানের কোনো নির্দিষ্ট তারিখের ব্যাংক পাসবইয়ের ব্যাংক জের অর্থাৎ ব্যাংক পাসবইয়ের কি দেখতে হবে, ব্যাংকের জের অর্থাৎ ব্যাংকের ব্যালেন্স ও নগদান বইয়ের ব্যাংকের জের অর্থাৎ ব্যাংক পাসবইয়ের ব্যাংকের ব্যালেন্স এবং নগদান বইয়ের ব্যাংকের ব্যালেন্স পরস্পর না মিললে, তাহলে কি হচ্ছে, পাসবইয়ের ব্যাংক ব্যালেন্স, ব্যাংক পাসবইয়ের ব্যাংক ব্যালেন্স এবং নগদান বইয়ের ব্যাংক ব্যালেন্স পরস্পর না মিললে যে বিবরণীর সাহায্যে ওই দুটি বইয়ের জেরের পার্থক্যের কারণগুলি, অর্থাৎ এই যে দুটো ব্যালেন্স যদি না মেলে, অর্থাৎ পাসবইয়ের ব্যালেন্স আর ক্যাশ বইয়ের ব্যাংক ব্যালেন্স যদি দুটো না মেলে, তাহলে ওই দুটো ব্যালেন্স পার্থক্য হওয়ার কারণগুলো দেখিয়ে তাদের মধ্যে যে মিলিকরণ করা হয়, অর্থাৎ কী কারণে এই দুটো ব্যালেন্স মিলল না সেই কারণগুলো নির্ণয় করে সেগুলোকে মেলানো হবে যে বিবরণীর মাধ্যমে, অর্থাৎ যে স্টেটমেন্টের মাধ্যমে এটাকে করা হয় তাকে কি করব, তাকে কি বলে, তাকে ব্যাংক মিলিকরণ বিবরণী বা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট বা বিআরএস বলে। তাহলে মেন ব্যাপারটা হচ্ছে ক্যাশ বইয়ের ব্যাংক ব্যালেন্স এবং ব্যাংক পাসবুকের ব্যাংক ব্যালেন্স, অর্থাৎ দুটো ব্যাংক ব্যালেন্স যদি না মেলে, তাহলে না মেলার কারণগুলো দেখিয়ে তাদেরকে মেলানোর যে পদ্ধতি, যে বিবরণীর মাধ্যমে এটাকে আমরা মেলাবো তাকেই আমরা কি বলবো, ব্যাংক মিলিকরণ বিবরণী। অর্থাৎ দুটো যে অসামঞ্জস্য রয়েছে, দুটো ব্যালেন্সের মধ্যে অসামঞ্জস্য রয়েছে, সেই দুটো ব্যালেন্সকে আমরা কি করব, কি কারণে ব্যালেন্স দুটো মিলল না, ব্যালেন্স দুটো কি কারণে মিলল না সেই কারণগুলো দেখিয়ে আমাদেরকে ব্যালেন্সগুলো প্রায় মেলাতে হবে। এই হচ্ছে বিআরএস। আমরা বিআরএস এর সংজ্ঞা থেকে জানলাম যে ক্যাশবুক আর ব্যাংক পাসবুকের ব্যাংক ব্যালেন্স না মেলার কারণেই বিআরএস আমরা করছি। তাহলে আরেকটা জিনিস, ক্যাশবুক এবং ব্যাংক পাসবুকের ব্যাংক ব্যালেন্স যে কারণে মেলে না সেই কারণগুলো আমাদেরকে বার করতে হবে। তো প্রথমেই যে কারণগুলো রয়েছে তার মধ্যে প্রথম কারণটা হচ্ছে যে সমস্ত লেনদেন নগদান বই ও পাস বইয়ের কেবলমাত্র একটিতে লিপিবদ্ধ করা হয়েছে। তাহলে কি বলছে, যে সমস্ত ট্রানজ্যাকশানগুলো হয় ক্যাশবুকে লিপিবদ্ধ করা হয়েছে, পাসবুকে করা হয়নি, অথবা পাসবুকে লিপিবদ্ধ করা হয়েছে, ক্যাশবুকে করা হয়নি। এই কারণে যেসব গড়মিলগুলো হয়, অর্থাৎ মিলছে না ব্যালেন্সগুলো, সেই কারণগুলো আমরা এক একটা করে লিস্ট করেছি। তো প্রথমে কি বলছে, কোনো চেক, 1 নম্বর পয়েন্টে বলেছে কোনো চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু ওই চেকের অর্থ ব্যাংক দ্বারা আদায় করা হয়নি। তাহলে কি বলছে, কোনো চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু ওই চেকের অর্থ ব্যাংক দ্বারা আদায় করা হয়নি। কারো কাছে টাকা পাওয়া যেত, এরকম কোনো ডেটর কি করেছে, আমাকে চেক দিয়েছে আমার প্রতিষ্ঠানকে, তো ওই চেক আমি ব্যাংকে জমা দিয়েছি। যখন আমি ব্যাংকে জমা দিতে গিয়েছি তখন আমার যে ক্যাশিয়ার, যে ক্যাশবুকটা আমার মেনটেন করছে, সে আমাকে দেখিয়ে দিয়েছে যে ব্যাংকের ব্যালেন্স
বেড়ে গিয়েছে। ধরো কোনো ডেটর আমাকে ধরো 10,000 টাকার চেক দিয়েছে। এবার ক্যাশবুক যিনি মেনটেন করছেন তিনি কি করেছেন, তিনি ব্যাংক ব্যালেন্স 10,000 টাকা বাড়িয়ে দিয়েছেন, কিন্তু ব্যাংকে ডিপোজিট করা হয়েছে, কিন্তু ব্যাংক কি করেছে ওই চেকটাকে এখনও ক্লিয়ারেন্স করিয়ে আনেনি, যার কারণে ক্যাশবুক তো বেড়ে গেছে কিন্তু ব্যাংক ব্যালেন্স এখনও কম হয়ে আছে। ফার্স্ট কারণ এটা হতে পারে। সেকেন্ড কারণে কি বলেছে, কোনো চেক কাটা হয়েছে কিন্তু ওই চেকের অর্থ এখনও ব্যাংক থেকে প্রদান করা হয়নি। অর্থাৎ কেউ ধরো কোনো ক্রেডিটার আমার কাছে ধরো 10,000 টাকা পেত, ঠিক আছে, আমার কাছে ধরো কোনো ক্রেডিটার 10,000 টাকা পেত, তাকে উদ্দেশ্য করে আমি 10,000 টাকার চেক একটা ইস্যু করে দিয়েছি, তাকে উদ্দেশ্য করে আমি একটা 10,000 টাকার চেক দিয়ে দিয়েছি যে তুমি তোমার চেক নিয়ে নাও। কিন্তু কি করেছে ব্যাংকে ওই চেক এখনও, ব্যাংক ওই চেক হয়তো ক্লিয়ারেন্স করিনি, কিন্তু আমি যখন চেক তাকে দিয়েছি, আমার যিনি ক্যাশবুক মেনটেন করছে তিনি কি করেছেন, ব্যাংক যে ব্যালেন্স ছিল সেই ব্যাংক ব্যালেন্স থেকে 10,000 টাকা কমিয়ে দিয়েছে, কিন্তু ব্যাংক যেহেতু ক্লিয়ারেন্স করিনি সেই কারণে ব্যাংকের ব্যালেন্স এখনও বেড়ে আছে। অথবা কিংবা আরেকটা জিনিস হতে পারে, ওই চেক এখনও ব্যাংকে উপস্থাপনই করা হয়নি, অর্থাৎ যাকে আমি চেক দিয়েছি সে হয়তো ব্যাংকে এখনও ওই চেক নিয়ে হাজিরই হয়নি, যার কারণে ক্যাশবুক তো কমে গিয়েছে কিন্তু ব্যাংকের ব্যালেন্স অর্থাৎ পাসবুক এখনও সেই একই জায়গায় স্টে করে যাচ্ছে। 3 নম্বর পয়েন্টে বলেছে আমানতকারীর স্থায়ী আদেশ অর্থাৎ স্ট্যান্ডিং অর্ডার অনুযায়ী ব্যাংক অর্থ প্রদান করেছে। আমানতকারীর স্থায়ী আদেশ অনুযায়ী ব্যাংক অর্থ প্রদান করেছে কিন্তু নগদান বইয়ে এখনও লিপিবদ্ধ করা হয়নি। এমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্যাংকে কিছু আগে থেকে অর্ডার দেওয়া আছে যে এই সব ক্ষেত্রে তুমি টাকা মিটিয়ে দেবে, কিন্তু ব্যাংক কি করেছে ওই টাকা তাদেরকে মিটিয়ে দিয়েছে। এবার যিনি ক্যাশবুক মেনটেন করছেন তিনি কি করেছেন, তিনি তো এখান থেকে ক্যাশবুকে সেই টাকাটা মাইনাস করেননি, মানে ব্যাংকের পাসবুকের যে ব্যালেন্স সেটা কমাননি। তাহলে মেন ব্যাপারটা কি হলো, এখানে হলো ব্যাংক তার পেমেন্ট করে দিয়েছে, ব্যাংক পেমেন্ট করার পর তারপরে একটা নোটিশের মাধ্যমে প্রতিষ্ঠানকে জানায় যে আমি মিস্টার এক্স বা মিস্টার ওয়াইকে বা XYZ কোম্পানিকে আমি পেমেন্ট করে দিয়েছি, কিন্তু যতক্ষণ না পর্যন্ত তার হাতে নোটিশ আসছে সে তো বুঝতে পারছে না যে সে ব্যাংক পেমেন্ট করে দিয়েছে। ব্যাংকের ব্যালেন্স এদিকে কমে গিয়েছে, ব্যাংক যেহেতু নিজে থেকে পেমেন্ট করে দিয়েছে ব্যাংকের ব্যালেন্স কমে গেছে, ক্যাশিয়ারের কাছে এখনও অর্থাৎ ক্যাশবুক যিনি মেনটেন করছেন তার কাছে এখনও কোনো ইনফরমেশান আসেনি, তাই এখনও ব্যাংকের ব্যালেন্স বেড়ে আছে, ব্যাংকের ব্যালেন্স এখনও বেড়ে আছে, অথচ ব্যাংক যেহেতু পেমেন্ট করে দিয়েছে ব্যাংকের ব্যালেন্স সেহেতু কমে গিয়েছে। এবার 4 নম্বর পয়েন্টে কি বলেছে, আমানতকারীর স্থায়ী আদেশ অনুযায়ী ব্যাংক অর্থ সংগ্রহ বা আদায় করেছে কিন্তু নগদান বইয়ে তা এখনও পর্যন্ত লিপিবদ্ধ করা হয়নি। আগের এন্ট্রিটার আগে যেমনটা বলা হয়েছিল আগের পয়েন্টের মতনই এটাও একই রকম। তো কি বলেছে এই পয়েন্টে, অ্যাকাউন্ট হোল্ডার কী করেছেন, অ্যাকাউন্ট হোল্ডার আগে থেকেই ব্যাংকে নির্দেশ দিয়ে রেখেছেন যে মিস্টার এক্স বা মিস্টার ওয়াই বা XYZ কোম্পানি থেকে কিছু অর্থ সংগ্রহ করতে হবে বা আদায় করতে হবে। ব্যাংক তার আদেশ মতো অর্থ সংগ্রহ করেছে, অর্থ সংগ্রহ করে ব্যাংকের ব্যালেন্স বাড়িয়ে দিয়েছে, কিন্তু ক্যাশবুক যিনি মেনটেন করছেন তার কাছে কোনো নোটিশ আসেনি বা তার কাছে কোনো ইনফরমেশান আসেনি, সেই কারণে তার কাছে যে ক্যাশের ব্যাংকের যে পোর্শন আছে, ব্যাংকের যে হিসাব আছে সেখানে এখনও বাড়েনি। ঠিক একইভাবে অর্থ সংগ্রহ করে নিয়েছে, ব্যাংক ব্যালেন্স ওর ওখানে বেড়ে গিয়েছে, কিন্তু এখানে নোটিশ এখনও আসেনি, ইনফরমেশান আসেনি, সেই কারণে কি হয়েছে এ ক্যাশ কলম বাড়ায়নি, তার কারণে একটা ক্যাশবুকের একটা হেরফের হয়ে রয়েছে ক্যাশবুকের ব্যাংক ব্যালেন্সের সাথে পাসবুকের ব্যাংক ব্যালেন্সের। তার পরের এন্ট্রিতে বলেছে সরাসরি ব্যাংকে অর্থ জমা করা হয়েছে কিন্তু নগদান বইয়ে লিপিবদ্ধ করা হয়নি। ধরো কেউ ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকা জমা দিয়ে দিয়েছে, কিন্তু সে যিনি ক্যাশবুক মেনটেন করছে তাকে কোনো ইনফরমেশানই দেয়নি,
যিনি ক্যাশবুক মেনটেন করছে তাকে কোনো রকম ইনফরমেশন দেওয়া হয়নি, সরাসরি গিয়ে ব্যাংকে টাকা জমা করে দিয়ে হয়েছে। তাতে কী হয়েছে, ব্যাংকের ব্যালেন্স বেড়ে গিয়েছে। আর যেহেতু যিনি ক্যাশবুক মেনটেন করছে তাকে কোনো ইনফরমেশন দেওয়া হয়নি বলে সে ক্যাশবুকের ব্যাংক ব্যালেন্সটাকে বাড়ায়নি। এই কারণে একটা গরমিল হতে পারে। তার পরের পয়েন্টে আছে ব্যাংকের জমার উপর সুদ দেওয়া হয়েছে কিন্তু নগদান বইয়ে এখনও লিপিবদ্ধ করা হয়নি। মেন ব্যাপারটা কি, ব্যাংকে যে ডিপোজিট আছে, টাকা যে ডিপোজিট আছে তার উপরে ব্যাংক কী করেছে, ইন্টারেস্ট ক্রেডিট করে দিয়েছে। কিন্তু যিনি ক্যাশবুক মেনটেন করছেন তার কাছে এখনও কোনো খবর আসেনি। সেই কারণে ব্যাংকের ব্যালেন্স বেড়ে গেল কিন্তু ক্যাশবুকের যে ব্যাংক ব্যালেন্স আছে সেটা এখনও পর্যন্ত বাড়েনি। তাহলে এই কারণে মানে দুটোর মধ্যে একটা পার্থক্য রয়েছে। পরের পয়েন্টে বলেছে ব্যাংকের আনুষঙ্গিক খরচ ও জমাতিরিক্ত জেরের কারণে সুদ ধার্য করা হয়েছে কিন্তু নগদান বইয়ে এখনও পর্যন্ত লিপিবদ্ধ করা হয়নি। ব্যাংক কী করেছে, ব্যাংকের যেমন বিভিন্ন চার্জেসগুলো আছে সেই চার্জেসগুলো ব্যাংক কেটে নিয়েছে এবং ধরো ওভারড্রাফট যদি থাকে ব্যাংকের, ওভারড্রাফটের কারণে যে ইন্টারেস্ট হয় সেই ইন্টারেস্ট ব্যাংক কেটে নিয়েছে। কিন্তু এইসব কেটে নেওয়ার পরে কি করে ব্যাংক ইনফরমেশন পাঠায় যে আমরা এই চার্জেসগুলো কেটে নিয়েছি। এই কারণে ব্যাংক কি করেছে, চার্জেস কেটে নিয়েছে কিন্তু ক্যাশবুক যিনি মেনটেন করছেন তার কাছে এখনো খবর আসেনি। সেই কারণে কি হয়েছে, সে ব্যাংক পাসবুকের ব্যালেন্স কমে গিয়েছে এবং ক্যাশবুকের ব্যালেন্স আগের মতনই বেড়ে রয়েছে। এইভাবে দুটো ব্যালেন্সের মধ্যে গরমিল হতে পারে। তারপরে বলছে আরেকটা কি পয়েন্ট হতে পারে, ব্যাংকে চেক জমা দেওয়ার পর প্রত্যাখ্যান হয়েছে, ব্যাংকে চেক জমা দেওয়া হয়েছে তারপর প্রত্যাখ্যান হয়েছে কিন্তু নগদান বইয়ে কোনো লিপিবদ্ধ করা হয়নি। ধরো কেউ 10,000 টাকার একটা চেক আমাকে দিয়েছে, সেই চেক নিয়ে আমি ব্যাংকে জমা দিয়েছি। ব্যাংকে জমা দেওয়ার পর কিন্তু ওই চেকটা ক্লিয়ারেন্স হয়নি, কোনো একটা কারণে ক্লিয়ারেন্স হয়নি, হয়তো বা যিনি চেক দিয়েছেন তার হয়তো অ্যাকাউন্টে সাফিসিয়েন্ট ব্যালেন্স ছিল না বা অন্যান্য কারণে সিগনেচার মিলেনি বা ডেটের কোনো প্রবলেম থাকতে পারে, সেই কারণে চেকটা ক্লিয়ারেন্স হয়নি। কিন্তু যেহেতু নগদান বইয়ে দেখিয়ে দেওয়া হয়েছে যে চেক জমা পড়েছে তাই ব্যাংক ব্যালেন্স বেড়ে গেছে 10,000 টাকা, কিন্তু ওই দিকে কী হয়েছে, ব্যাংক তো জমা নিয়েছে ঠিকই কিন্তু ক্লিয়ারেন্স হয়নি। ক্লিয়ারেন্স না হওয়ার কারণে যা ব্যালেন্স ছিল সেই ব্যালেন্সই হয়ে রয়েছে। কিন্তু এই দিকে যিনি ক্যাশবুক মেনটেন করছেন তিনি জানেন চেক পাঠিয়ে দিয়েছি, চেক পাঠিয়ে দেওয়ার কারণে ক্লিয়ারেন্স হয়ে গিয়েছে। এই কারণে তার কাছে যে ব্যাংক পাসবুকের যে ব্যাংক ব্যালেন্স রয়েছে সেটা বেড়ে গিয়েছে। এই কারণে ব্যাংক পাসবুক এবং ক্যাশবুকের মধ্যে অসামঞ্জস্য দেখা যেতে পারে। তারপরে একদম শেষ পয়েন্টে কি বলেছে, চেক প্রদান করা হওয়ার পর প্রত্যাখ্যান হয়েছে কিন্তু নগদান বইয়ে লিপিবদ্ধ করা হয়নি। ধরো কাউকে চেক দেওয়া হয়েছে, চেক ধরো 10,000 টাকার, ওই একই অ্যামাউন্ট 10,000 টাকারই চেক আমি ইস্যু করে দিয়েছি কিন্তু কোনো কারণে চেকটা সে ক্লিয়ারেন্স করাতে পারিনি। আমার যিনি ক্যাশবুক মেনটেন করছিলেন তিনি দেখিয়ে দিয়েছেন যে 10,000 টাকা আমার ব্যাংক ব্যালেন্স কমে গিয়েছে, কিন্তু ওইদিকে যেহেতু ক্লিয়ারেন্স হয়নি ব্যাংক পাসবুকে সেহেতু ওই ব্যাংক ব্যালেন্সটা কমেনি। তাহলে ক্যাশবুকে কমে গিয়েছে, ক্যাশবুকের ব্যাংক ব্যালেন্স কমে গিয়েছে আর ওইদিকে পাসবুকে যেমন ছিল তেমনই রয়েছে। এই কারণে মোটামুটি গরমিল হতে পারে। মোটামুটি এই সমস্ত কারণে একটা ক্যাশবুক এবং পাসবুকের ব্যাংক ব্যালেন্সের মধ্যে গরমিল হতে পারে।